আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? গতকালকের ভিডিওটা কেমন লাগলো? সবাই হয়তো প্রথমে আমাকে একটু বকেছেন যে আপু হঠাৎ করে এগুলো কি ধরনের মিথ্যা কথা দিয়ে শুরু করলো। মিথ্যে কথা বললে যদি আপুদের একটু আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ বাড়ার পরে যখন ভিতরের ঘটনাটা জানবে তো মন্দ কি বলেন? তাই শুরু করলাম একটু মিথ্যা দিয়েই। গতকাল আলহামদুলিল্লাহ মক্কা থেকে সমস্ত ওমরা কার্যক্রম সম্পাদন করে আজকে মদিনায় যাব। তো মদিনায় যাওয়ার পর ওখানকার কিছু ফুটেজ এবং উহুদ পাহাড়ের ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে উহুদ পাহাড়ে আমরা প্রায় কয়েকজন গ্রুপ করে সেখানে যাই এবং এই যে দেখতে পাচ্ছেন এই সেই উহুদের ময়দান, যেখানে আমাদের প্রিয় নবীজির দান মোবারক বা দাঁত মোবারক শহীদ হয়। তো এখানে প্রায় বেশ কিছু সাহাবীর কবর আছে। আর এই উহুদের ময়দানেই উহুদ পাহাড় ভাগ হয়ে গিয়েছিল নবীজিকে আশ্রয় দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা আসলে ওভাবে করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখেন প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে আজকে আমরাও তাদের সাথে সামিল হতে পেরেছি। উহুদ পাহাড় দেখতে পাবো, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার তৌফিক দিল। আর এখানে নবীজির রওজার সামনে আমরা মা মেয়ে এই গেটের সামনে দাঁড়িয়েছি। আর আমরা খন্দকের যে যুদ্ধের ময়দান সেখানেও গিয়েছিলাম। আর এটা খন্দকের যুদ্ধের ময়দানেরই গেট। এখানে মসজিদ আছে, এটা 2 কেবলা মসজিদ। এইটা আবারও মদিনায় আসলাম এগুলো দেখার পর, মানে উহুদ পাহাড় দেখার পর খন্দকের যুদ্ধের সেই মসজিদ যেখানে এখন বর্তমানে আছে সেইটা দেখেছি। এবং 2 কেবলা মসজিদ দেখার পরে আমরা আবার মদিনায় আসি এবং এগুলো সবই মদিনার ছবি। মসজিদে নববীতে এই যে ছাতা বিশিষ্ট যে জায়গাটা, এই জায়গায় ছাতার নিচে যখন বসা হয় তো এই ছাতা পুরোটা মেলে যায়। তো আমরা কম বেশি সবাই এই সম্পর্কে জানি। মক্কা থেকে সারা রাত জার্নি করে মদিনায় এসে পৌঁছাই প্রায় সকালেই, একদম ভোর আসি। আর ভোরে এসে ফজরের সালাতও মসজিদে নববীতে আদায় করি এবং দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা যাই 2 কেবলা মসজিদ, খন্দকের যে যুদ্ধটা হয়েছিল সেই মসজিদে এবং উহুদ পাহাড়ে। তো সবকিছুই দেখে আসি। 70 জন সাহাবীর যে কবর সেটাও আল্লাহ দেখার তৌফিক দিয়েছিল। তো বিভিন্ন জায়গায় আল্লাহ যাওয়ার মতো সুযোগ দিয়েছিল বলে আলহামদুলিল্লাহ সবটাই দেখতে পেরেছি। মক্কা থেকে মদিনায় বেশি নিরিবিলি। আর আমার ননদের হাজবেন্ড উনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন জামাল খন্দক। তো খন্দক এইখানে আমরা নবীজি রওজার সামনে ওই যে সবুজ যে গম্বুজটা, ওইটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা। আর আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন, তিনিও এক মসজিদে। আর এই যে বললাম 70 জন সাহাবীর যে কবর আছে এইটাই সেই স্থান। তো ওদের ময়দানে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে আল্লাহ সেই দিনগুলো কতই না কষ্টকর ছিল, কত না কষ্ট করে আমাদের নবীজি ইসলাম প্রচার করেছে। আমরা মক্কা থেকে মদিনায় আসলাম, কত দূরের একটা রাস্তা। আমাদের প্রিয় নবী সাহাবীদেরকে নিয়ে এই পায়ে হেঁটেই তো মক্কা থেকে মদিনায় এসেছে, হিজরত করেছে। আর মদিনাবাসী নবীজিকে কতই না ভালোবেসে মদিনায় এত সুন্দর ভাবে থাকার সৌভাগ্য দিয়েছিল। আসলে সবই আল্লাহর ইচ্ছা। তো দেখতে দেখতে দেখেন এই যে চলে যাচ্ছি, বাসে বসে আছি। তো বাসায় গিয়েই কিছুদিন পর বেরিয়েছিলাম একটু বাহিরে। আর এইখানে সৌদিদের একটা পার্টি হচ্ছিল মেলার মতো, সেই মেলার আয়োজন দেখছিলাম। তো এইখানেও তারা কিন্তু বেশ ভালোই আয়োজন করে এবং বাচ্চা কাচ্চারা দেখেন কি পরিমাণ ডান্স করছে। তো মুসলিম কান্ট্রি হলেও সবখানেই কিন্তু আমোদ ফুর্তি কম বেশি থাকে। শুধু আমরা বাঙালিরাই যে আনন্দ করি তা না, ইসলামিক কান্ট্রিগুলো তো আরো বেশি হই হুল্লোড় হয়। তাদের মানে মিউজিকগুলোই অন্যরকম, তাদের আনন্দের স্টাইলই অন্যরকম। তো মেলাটা দেখে আমার বেশ ভালোই লাগলো। এখানে সব আজনবী, মানে যারা এইখানকার না, মানে সৌদিয়ান না, তাদেরকে আজনবী বলে। তো সবাই এখানে মোটামুটি ভালোই লাগছিল দেখতে। আর ওই যে আমাদের সেই তামিলনাড়ুর আপা
আপা বলছি ভাবি আর কি। ওনাকে আমি যে কি বলে ডাকছি আমি কিছুই বলে ডাকি নাই, কারণ উনি না বুঝে আমার কোনো ভাষা, না আমি বুঝি ওনার ভাষা, কেউই কিছু বুঝি না, বোবার মতো শুধু কথা বলে গেছি ইশারা ইঙ্গিতে। আর বলছি যে মানে কাছে আসো ছবি তুলবো, ইশারা দিছি, তো উনি আমার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুললো। তো বর্তমানে তার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো এই ভাবি কিনা একটা কথা বলি, ওনার যে হাজবেন্ড, ওনার হাজবেন্ডের আসলে এটা উনি সেকেন্ড ওয়াইফ। আগের যে ওয়াইফ, তার আগে বললে আমার মেয়ের বার্থডে আমরা কিন্তু সৌদি আরবে সেলিব্রেট করেছি একদম ঘরোয়াভাবে। শুধু কেকটাই আপনাদেরকে দেখালাম, বাকিগুলো আসলে কিছুই নাই, ভিডিও নাই, ছবি নাই, এতটুকুই। আর বাবা মেয়ে গিয়েছিল সমুদ্রে একটু গোসল করবে, খুবই শখ ছিল মেয়ের। আমি কিন্তু নামি নাই, কিন্তু তার বাবা তার মেয়ের শখটা অপূর্ণ রাখে নাই, মেয়েকে নিয়ে নেমে গেছে একদম সমুদ্রের তীরে। তো বাহরাইন ব্রিজে এসেছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় কয়েক ঘন্টার মতো, কিছুক্ষণ বললে ভুল হবে। তো এই যে দেখেন আমরা রেডি টেডি হয়ে বাবা মেয়ে আমি সবাই মিলে সুন্দরভাবে ঘুরে এসেছি বাহরাইন ব্রিজে। তো যাই হোক, ভাবিটাকে নিয়ে একটু বলি। তো ওই ভাইয়ের আগের ওয়াইফ আছে, তার আসলে বেবি হয় না প্রায় 14-15 বছর। তো সবাই পারিবারিকভাবে অনেকভাবেই তাকে বলে যে আরেকটা বিয়ে করার জন্য, বাচ্চা কাচ্চা ছাড়া কিভাবে কি। ওনার আবার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে। তো ওনারা আসলে অনেকভাবে ওনার হাজবেন্ডকে বোঝাইছে। তো বড় বউ মানে বড় যেই ওয়াইফ, সে কোনোভাবেই রাজি না। তো এক প্রকার না জানিয়েই এই ভাই আর কি সেকেন্ড বিয়েটা করে। তো ভাই ভেবেছিল হয়তো বা ওনারও সমস্যা, কারণ দুইজনেই প্রচুর টেস্ট করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছিল, কিন্তু আসলে কোনোভাবেই বেবি কনসিভ হচ্ছিল না। তো এই বিয়ে করার 1 মাসের মধ্যেই দেখেন আলহামদুলিল্লাহ ওনার কিন্তু কনসিভ হয়ে গেছে। তো আগের বউয়ের তাহলে অবশ্যই সমস্যা। তো আসলে ভাগ্য, আল্লাহ যার ভাগ্যে যেটা রাখছে। তো বড় ওয়াইফ এখন পর্যন্ত উনি আসলে ব্যাপারটাকে মেনেই নিতে পারে না, কিন্তু উনিও মানে বড় ওয়াইফ উনিও আছে, এবং এই ওয়াইফের তো এখন 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, এবং কারো ভাগ্যে যেন এরকম দিন না দেখায়। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি তাদেরকে আসলে একটা সংসার, একটা মেয়ের যে কত স্বপ্নের একটা জায়গা, কত একটু একটু করে একটা সংসার একটা মেয়ে গুছায়, সেই সংসারটা যখন অন্যজনের হাতে চলে যাবে, এটা হয়তো ভাবি হয়তো কি সত্যি ভাবিটা মেনেই নিতে পারে নাই। যাই হোক, এখন তারা ভালো আছে, সবকিছু হয়তো এখন ঠিকঠাক হয়েও গেছে, যেহেতু এখন আর যোগাযোগ নেই, আর আমার হাজব্যান্ড আর সৌদি আরবে নেই। তো এখন আর ওইভাবে কিছু জানিও না। তো সৌদি আরবে থাকলাম 6 মাস। এখন আর থাকছি করছি এগুলো বলবো না, আমি এখন অতীতেই চলে যাই। থাকলাম 6 মাস খুব ভালোভাবে, খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর কিছু মুহূর্ত আমি এই 6 মাস পার করেছি, এবং আমার জীবনেও আমি এই দিনগুলোকে ভুলবো না। আমি যতদিন বেঁচে থাকবো, আমি জানি না ভাগ্যে আবার আছে কিনা, আমি ভবিষ্যতে আল্লাহ আমাকে আবার কবুল করবে কিনা, সবই আল্লাহ জানে। তো এখানে আমার হাজবেন্ডের অফিসে ইফতার পার্টি হচ্ছিল, তো আমার মেয়েকে নিয়ে গিয়েছিল ওর বাবা। তো এখানে বেশ জমকালো একটা অনুষ্ঠান, খুবই স্পেশালভাবে অনুষ্ঠানটা করা। আর আমার হাজবেন্ড, আমি বলে রাখি আমার হাজবেন্ড আসলে ওখানে কি করতো সেটাও আপনাদের সাথে এতক্ষণ পরে শেয়ার করছি। তো আমার হাজবেন্ড পেশা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সৌদি আরবের একটি নামকরা আলফানার কনস্ট্রাকশন কোম্পানিতে উনি জব করেছে। পুরো ইলেকট্রিক্যাল এবং সিভিলের সম্পূর্ণ দায়িত্বই উনি পালন করতো এবং দেখতো। সিভিল ইঞ্জিনিয়ারদেরও অনেক কাজই কিন্তু সে মোটামুটি পারে। তো এটা দেখেন আমার হাজবেন্ডের কোম্পানির যে প্রজেক্টগুলো তারা কাজ করেছে, সেখানকার বেশ কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখেন মরুভূমির মধ্যে কি পরিমাণ ঠাডা-মার্কা রোদ, এই রোদে কাজ করতে হয় সৌদিদের, মানে সৌদি কোম্পানিগুলোতে বা মিডল ইস্টে যারা কাজ করেন, কি পরিমাণ রোদে যে কাজ করতে হয় ভাই, নিজের চোখে দেখে আসছি। তো আর কি বলবো। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো জানি না। আর 6 মাস তো বললামই খুব ভালো কিছু সময় কাটিয়েছি, খুবই ভালো সময়। আমার হাজবেন্ডের প্রজেক্টের মেইন গেট এইটা, তো এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছিল, আমাদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। তো যে বাসায় ছিলাম সেই বাসাটাই তো আপনাদেরকে দেখানো হলো না। তো চলে আসার আগ মুহূর্তে, যেদিন বাংলাদেশে চলে আসব, ঠিক সেই মুহূর্তে মনে হলো এই স্মৃতিময় মায়াময় সংসারটা, 6 মাসের সংসার, যেটা আবারও ফিরে পাবো কিনা আল্লাহ পাক জানে। তো
তো এই সংসারটার একটা ভিডিও করে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা রুমে একটা খাট, ড্রেসিং টেবিল, একটা আলমারি আর কাপড় নাড়ার জন্য এই দেশে পাওয়া যায় এক ধরনের এসএস পাইপের মতো, সে একটা কাপড় নাড়ার জন্য, মানে ওয়াশিং মেশিন থেকে কাপড় ধুয়ে আমরা ওখানে কাপড় শুকাতাম। তো এখানে গিজার আছে, ওয়াশিং মেশিন আছে, আর ওয়াশরুমটা কত বড় দেখছেন। আমাদের বাংলাদেশে অনেক বাসায় কিন্তু এরকম ছোট ছোট রুমের ভাড়াও দেয় মানুষ, একটা সিঙ্গেল কেউ, মানে অনেক সময় দেখা যায় যে মেসে থাকে না, ঠিক ওই রকম একটা রুম। আর রান্নাঘরটা ছোট মোটো। তো দেখেন ওভেন আছে, ইলেকট্রিক চুলা ছিল এবং সুন্দর ডেকোরেশন করা। আর এই যে গাট্টি বস্তা বানছি বাংলাদেশে চলে আসবো, তো এই রুমে আছে একটা টিভি, ফ্রিজ, সোফা, একটা স্প্রিংয়ের ফোমের খাট যেগুলো হোটেলে থাকে, বিভিন্ন রকম আবাসিক যে হোটেলগুলো। আর সোফাটা আমার এত ভালো লাগছে, একদম নিচে, মানে সৌদিরা যে নিচে বসে অনেক সময় আড্ডা টাড্ডা দেয়, ঠিক ওই রকম করেই সোফা বিছানো। প্লেনও চলে এসেছে, এয়ারপোর্টে এসে গেছি, প্লেন রেডি, চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে ল্যান্ড করব। তো সৌদি আরবের জীবনের সমাপ্তি। এত সুন্দর মুহূর্ত কাটানোর মধ্যে আমার এই গোল্টু সোনাটা আমাদের সঙ্গে ছিল না। সে তখন আল্লাহর কাছে হেফাজত স্বরূপ ছিল, আর আমরা ঘুরে ফিরে বেরিয়েছি। ইনশাল্লাহ নিয়ত আছে আল্লাহ যেন ছেলেকে নিয়েও সৌদি আরবের মতো এত সুন্দর একটা দেশ, আমাদের প্রিয় নবীর দেশ, আল্লাহর ঘর দেখার মতো সুযোগ দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার এই 2 পর্বের অতীত জীবনের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও, ছবি কেমন লাগলো। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো রাতের বেলাও সৌদি আরব কত সুন্দর না, আলোয় আলোকিত। আসলে কিছু কিছু স্মৃতি না ভোলা যায় না, আমারও জীবনে তাই হয়েছে। হয়তো কখনোই ভুলতে পারবো না, আর যদি ভাগ্য ভালো থাকে আল্লাহ আমাকে আবার যাওয়ার মতো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আশায় আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হাজব্যান্ড যদি এতদিনে সৌদি আরব থাকতো তাহলে ইনশাল্লাহ আরও বহুবার যাওয়া হতো। এই 6 বছরে হয়তো আরও 6 বার যেতাম। তো আল্লাহ আসলে রিজিকে না রাখলে কিচ্ছু করার নেই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।